শ্রদ্ধা ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণ ফুলে ফুলে ভরে ওঠে শহীদ মিনার। ২১শে চেতনায় দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে কর্মব্যস্ত সময় তারেক রহমানের আলোচনায় নির্বাচনী প্রতিশ্রুতি, ঈদের আগেই সম্মানে পাবেন ইমাম মুয়াজ্জিনরা। সংস্কারবিহীন গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্রকে ফিরিয়ে আনার ষড়যন্ত্র চলছে, অভিযোগ জামায়াতের। গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান। সংসদের প্রথম অধিবেশনের সভাপতি নিয়ে প্রশ্ন জনমনে, যে কোনো সদস্যের নেতৃত্বে স্পিকার নির্বাচনে নেই বাধা, বলছেন বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন বাণিজ্য চুক্তিতে ক্ষুণ্ণ হয়েছে বাংলাদেশের স্বার্থ, আলোচনার ভিত্তিতে পুরোপুরি বাতিলের পরামর্শ অর্থনীতিবিদদের। মেহেরপুরে প্রায় সময়ই ঘটছে সড়ক দুর্ঘটনা, 1 বছরে কমপক্ষে 70 জনের প্রাণহানি, মহাসড়কে অবৈধ যানবাহনের দৌরাত্ম্য মূল কারণ। এবং সাকিব আল হাসানের সব মামলার নথি বিসিবিতে সোমবার পাঠানো হবে ক্রীড়া মন্ত্রণালয়ে, জানালেন বোর্ড পরিচালক আসিফ আকবর। এই অবস্থায় পড়তে না চাইলে ব্যবহার করুন রেইনবো ড্যাম প্রোটেক্টর। ইলাস্টোমেরিক ইমালশন থাকায় দেয়াল থাকে ড্যাম প্রুফ রেইনবো পেইন্টস, কালার অফ জয়। সংবাদ সকালে দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম। সংবাদের পুরোটা সময় জুড়ে সঙ্গে আছি আমি সাবরিনা মজুমদার। এবারে বিস্তারিত। রক্ত ছাড়া ফাল্গুনের স্মৃতি বুকে নিয়ে কৃতজ্ঞ জাতির স্মরণ, ভাষার জন্য প্রাণ দেওয়া বীর সন্তানদের। 21শে ফেব্রুয়ারিতে ভোরের আলো ফুটতে রাজধানী সহ সারা দেশে শুরু হয় প্রভাত ফেরি। কেন্দ্রীয় শহীদ মিনারের নামে মানুষের ঢল। প্রজন্ম থেকে প্রজন্মে 21শের চেতনা যেন সমুন্নত থাকে, সেই প্রত্যাশা সবার। জান্নাতুল মোহনার রিপোর্ট। একুশের সূর্যোদয়ে মিশে আছে ভাষা শহীদদের আত্মত্যাগ। খালি পায়ে ভোরে স্নিগ্ধ পথ মারিয়ে হাজারো মানুষের মিছিল কেন্দ্রীয় শহীদ মিনারমুখী। কারো হাতে একগুচ্ছ ফুল, কারো হাতে একটি মাত্র লাল গোলাপ, আবার কেউ নিয়ে আসেন বর্ণমালার প্লেকার্ড। বাংলাদেশের নাগরিক হিসাবে অবশ্যই 21কে লালন করি এবং ধারণ করে, এবং এটাকে নিয়ে আমরা গর্ববোধ করি। এমন একটা ভাষা যেটার জন্য একমাত্র জীবন দেওয়া হয়েছিল, তো সকালবেলা ফেরিতে ফুল দিতে এসে খুবই ভালো লাগে। সারিবদ্ধ সুশৃঙ্খলভাবে একে একে সবাই শ্রদ্ধা নিবেদন করেন মূল বেদিতে। মানুষের এই উপচে পড়া ভিড় প্রমাণ করে 7 দশক পেরিয়েও 21শের চেতনা এবং মাতৃভাষার প্রতি টান আজও অমলিন। বাঙালি ভিন্ন যেসব জাতিসত্তারা আছে বাংলাদেশে, ওদেরকে যেন অন্তত প্রাথমিক শিক্ষা ছাড়াও আরও যেন উচ্চশিক্ষার জন্য সুযোগ দেওয়া হয় স্ব মাতৃভাষায়। আমরা তো আজকে যে ভাষায় কথা বলতেছি সেই ভাষা আমরা কিভাবে পেয়েছি, কিভাবে এই ভাষার স্বীকৃতি হয়েছে, সেটা তো আমাদেরকে বুঝতে হবে। যারা ওল্ডার জেনারেশন, আমরা আসলে তাদেরকে গাইড করতে পারিনি। আমাদের যেভাবে কাজ করা উচিত ছিল আমরা করতে পারিনি। ইতিহাস বিকৃত হয়েছে, সবকিছু হয়েছে। সাদা কালো শাড়ি পরে মাথায় ব্যান্ডেনা লাগিয়ে গুটি গুটি পায়ে শিশুরাও আসে বড়দের হাত ধরে। শহীদদেরকে ফুল দিতে আসা হয়, শ্রদ্ধা জানাতে আসা হয় প্রতি বছর। আজ ভাষা দিবস, তার জন্য আমি ফুল দিতে যাচ্ছি শহীদ মিনারে। সেই চিরচেনা আবেগ, প্রভাত ফেরি এবং শহীদ মিনারের জনস্রোত সব মিলিয়ে দেশ জুড়ে মাতৃভাষার জয়ধ্বনি। শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ কেবল কিছু ফুলের সমাহার নয়, এটি একটি জাতির অকৃত্রিম ভালোবাসার বহিঃপ্রকাশ। আজ যে জনস্রোত আমরা দেখছি তার মূল সুরটি হলো নিজ ভাষাকে ভালোবাসা এবং এর শুদ্ধ চর্চা বজায় রাখা। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। মহান অমর 21শের প্রথম প্রহরে মহান ভাষা শহীদদের শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশে সামনের যত চ্যালেঞ্জ তা মোকাবেলায় 21 প্রেরণা হয়ে কাজ করবে বলে জানান সংশ্লিষ্টরা। সাইফুল রিপনের প্রতিবেদন। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21শের প্রথম প্রহরে ভাষার জন্য জীবন দেয়া শহীদদের শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পরে কেন্দ্রীয় শহীদ মিনারের মূল বেদিতে মহান ভাষা সৈনিকদের বিনম্র শ্রদ্ধা জানান সরকার প্রধান তারেক রহমান। বেশ কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। ভাষা সৈনিকদের আত্মার মাগফিরাত ও দেশ এবং জাতির সমৃদ্ধি কামনায় এ সময় দোয়া ও মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী। মন্ত্রী পরিষদের পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন করেন সরকার প্রধান। পরে স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে সঙ্গে নিয়ে জিয়া পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন তারেক রহমান।
রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষে শ্রদ্ধা জানান 3 বাহিনীর প্রধান। শহীদ ভাষা সৈনিকদের শ্রদ্ধা জানায় জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ও তাদের জোট সঙ্গীরা। এরপরে একে একে শ্রদ্ধা জানান বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাই কমিশনার সহ আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার শীর্ষ ব্যক্তিরা। শ্রদ্ধা নিবেদনে অংশ নিয়ে আগামীর প্রত্যাশার কথা জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই 21 আমাদের জন্য নিঃসন্দেহে নতুন একটা প্রেরণা হয়ে আসবে এবং আজকে এই যে চ্যালেঞ্জগুলো আমাদের সামনে আসছে, আমাদের অর্থনীতিকে সংগত করা, আমাদের রাজনীতিকে আরো সংগত করা, এই কাজগুলো আমরা 21 চেতনাকে ধারণ করতে সক্ষম হব বলে আমি বিশ্বাস করি। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে সর্বস্তরে শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করে দেয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনার। ৭১-এর মুক্তিযুদ্ধ, পরবর্তীতে যত গণতান্ত্রিক আন্দোলন, সবশেষ ২৪-এর গণ অভ্যুত্থান, দেশের সব ইতিবাচক পরিবর্তনের প্রেরণা ২১কে ধারণ করেই দেশে প্রতিষ্ঠিত হয়েছে গণতন্ত্র। সেই গণতান্ত্রিক ধারাকে সমুন্নত রাখতে ২১-এর চেতনাকেই ধারণ করতে চায় নতুন সরকার। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। এক্সপার্ট ওয়াটার পাম্পে আছে 100% কপার ওয়েন্ডিং ওয়্যার। এক্সপার্ট ওয়াটার পাম্প, পানির সমস্যায় এক্সপার্ট সমাধান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার তেজগাঁও কার্যালয়ে অফিস করলেন তারেক রহমান। সরকারি ছুটির দিন হলেও প্রশাসনে গতি আনতে অফিস করার সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী। বিকেলে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন বলেন, সিদ্ধান্ত হয়েছে ঈদের আগেই দেওয়া হবে ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী। আলোচনা হয় নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন নিয়েও। নিয়াজ বশিদের রিপোর্ট। ছুটির দিন শনিবার সকাল 10:10 রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো এই কার্যালয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু করেন তিনি। কার্যালয়ে পৌঁছালেই প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মুখ্য সচিব ABM আব্দুল সাত্তার এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। কার্যালয়ের মূল ভবনে প্রবেশের আগে আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময় দায়িত্ব পালনকারী কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন। দাপ্তরিক কাজ শুরুর আগে প্রধানমন্ত্রী কার্যালয় চত্বরে একটি স্বর্ণচাপা ফুলের চারা রোপণ করেন তিনি। এদিন বিকেলে কার্যালয়ের সামনে প্রধানমন্ত্রীর দিনের কর্মসূচি নিয়ে কথা বলেন উপদেষ্টা মাহদি আমিন। বলেন, প্রধানমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নের জন্য নির্বাচনের পূর্বে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন সেগুলো নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে আলোচনা হয়েছে। অফিসে যাওয়ার পরে আমাদের যে নির্বাচনী প্রতিশ্রুতি ছিল বিএনপির পক্ষ থেকে, সেগুলো নিয়ে কয়েকটি আলোচনা হয়েছে। সেখানে বিভিন্ন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের যারা মাননীয় মন্ত্রীবর্গ রয়েছেন এবং সম্মানিত সচিববর্গ রয়েছেন, ওনারা সেখানে অবস্থান নিয়েছেন। ঈদের আগেই নির্বাচনের প্রতিশ্রুতি অনুযায়ী ইমাম, মুয়াজ্জিন ও খতিবদের সম্মানী দেওয়া হবে বলেও জানান তিনি। সম্মানিত খতিব সাহেব, সম্মানিত ইমাম সাহেব এবং সম্মানিত মুয়াজ্জিন সাহেব সহ অন্যান্য ধর্মের যারা রয়েছেন সেসব ধর্মগুরুদের জন্য আমাদের একটা প্রতিশ্রুতি ছিল যে মাসিক সম্মানী এবং উৎসব ভাতা প্রদান করা হবে। এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে একটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে ইনশাআল্লাহ এই ঈদের আগেই আমরা এটি পর্যায়ক্রমে শুরুর যে প্রস্তুতি সেটি সম্পন্ন করে কিছু কিছু জায়গায় ইনশাআল্লাহ সম্মানিত খতিব সাহেবদের, ইমাম সাহেবদের এবং মুয়াজ্জিন সাহেবদেরকে একটি সম্মানী প্রদান করব। এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। নিয়াজ মুর্শেদ, দেশ টিভি, ঢাকা। জাতীয় সংসদের প্রথম অধিবেশন কে পরিচালনা করবেন? আগের স্পিকার ও ডেপুটি স্পিকার কেউ না থাকায় এমন প্রশ্ন উঠছে জনমনে। তবে সংবিধান বিশেষজ্ঞ ডক্টর শাহদিন মালিক জানান, যে কোনো সংসদ সদস্যকে সাময়িক দায়িত্ব নিয়ে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা যেতে পারে। শপথ নেওয়ার 2 ঘন্টা পর নতুন স্পিকার সংসদ পরিচালনা করতে পারেন। এক্ষেত্রে সংবিধানে কোনো বাধা নেই। আরো জানাচ্ছেন মুক্তা মাহমুদ। চলতি বছরের 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত হয়েছে সরকার। সংবিধান অনুযায়ী শপথের 30 কার্যদিবসের মধ্যে প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে রাষ্ট্রপতি সংসদ অধিবেশন আহ্বান করবেন। কিন্তু কার নেতৃত্বে বসবে সেই অধিবেশন, এমন প্রশ্ন উঠেছে।
5 আগস্ট পরবর্তী বাস্তবতায় স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী পদত্যাগ করেন। তবে এখন তিনি কোথায় আছেন কেউ জানেন না। ডেপুটি স্পিকার শামসুল হক টুকু ফৌজদারি মামলায় জেলে। তাই প্রশ্ন উঠেছে, নতুন স্পিকার নির্বাচন না করা পর্যন্ত অধিবেশন পরিচালনা করবেন কে? সংবিধানের 74-3 অনুচ্ছেদে বলছে, এক্ষেত্রে যে কোনো সংসদের সদস্য স্পিকারের দায়িত্ব পালন করতে পারেন। সংবিধান বিশেষজ্ঞ স্বাধীন মালিক বলছেন, স্পিকার নির্বাচনের জন্য সংসদের সদস্যরা সাময়িক সময়ের জন্য একজনকে সভাপতি করে তার মাধ্যমে স্পিকার নির্বাচন করতে পারবেন। স্পিকার নির্বাচনের জন্য সংসদ সদস্যরা খুব সাময়িকভাবে 2 ঘন্টার জন্য একজনকে সভাপতি নির্ধারণ করতে পারে। বয়োজ্যেষ্ঠ যে আছে ওই রকম এক ব্যক্তিকে সবাই মিলে যে আপনাকে আমরা স্পিকার নির্বাচনের এই সময়টার জন্য সভাপতিত্ব করার জন্য আমরা আপনাকে নির্বাচিত করলাম, তো করে উনি সভাপতিত্ব করে স্পিকার নিয়োগ হয়ে যাবে। একজন দলের হয়ে একজন জ্যেষ্ঠ সদস্যের নাম বলবেন, যে স্পিকার যাকে ঠিক করা হচ্ছে অন্যজনে হা বলবেন, তারপরে উনি জিজ্ঞেস করবেন যে উনাকে আপনার স্পিকার নির্বাচন করেছেন কিনা, সবাই হা বলবে, জিনিসটা 10 মিনিটে হয়ে যাবে। স্পিকার নির্বাচিত হয়ে শপথ নেয়ার 2 ঘন্টা পরই তিনি সংসদ পরিচালনা করতে পারেন বলে জানান এই আইনবিদ। সংসদ স্পিকার নির্বাচিত হয়ে গেলেন, তারপরে স্পিকার তার শপথ নিয়ে 2 ঘন্টা পরে সংসদ অধিবেশন শুরু হবে নতুন স্পিকারের সভাপতিত্বে। মুক্তা মাহমুদ, দেশ টিভি, ঢাকা। অগ্রাধিকার ভিত্তিতে এ মাসেই শুরু হবে ফ্যামিলি কার্ড বিতরণ, জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। আর মোংলা বন্দর ব্যবস্থাপনায় পরিবর্তন আসছে বলে জানান নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। এদিকে কুমিল্লায় সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় কার্যক্রম উদ্বোধন করেন প্রাণী সম্পদ মন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন। সহকর্মীদের তথ্য ছবিতে শর্মিলা কিয়ার রিপোর্ট। শনিবার দুপুরে মোংলা বন্দর পরিদর্শন করেছেন নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। জানান 180 দিনের মধ্যে মোংলা বন্দরের ব্যবস্থাপনায় পরিবর্তন আনা হবে। আশা করছি 6 মাসের মধ্যে এই বন্দরের ব্যবস্থাপনার আমূল পরিবর্তন আপনারা দেখবেন। এখানে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, সেটা রাখা যাবে কিনা সেটা বিবেচনায় আসবে, আর রাখা না গেলেও তার একটা প্রসিডিউর আছে, সেটা মেনটেন করেই আপনার বাতিল করতে হবে। সকালে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভায় যোগ দেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। বলেন, অগ্রাধিকার ভিত্তিতে এ মাসের মধ্যেই শুরু হবে ফ্যামিলি কার্ড দেয়া। এই মাসের মধ্যেই আমরা ফ্যামিলি কার্ড বন্টনের কাজ শুরু করতে যাচ্ছি। যা যা করা দরকার আমরা তা করার চেষ্টা করছি। কার্বন এমিশনের ক্ষেত্রে আমাদের সরকার যে চুক্তিগুলি করেছে, আন্তর্জাতিকভাবে যে পদক্ষেপগুলি গ্রহণ করা হয়েছে, আমরা সেগুলির দিকেও মনোযোগ দিব। সুন্দর বাংলাদেশ গড়তে হলে মব কালচার থেকে বেরিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী আনি। লক্ষ্মীপুর আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে তিনি কথা বলেন। সুতরাং যারাই বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বাধা দিবে তারা দেশের শত্রু হিসেবে পরিণত হবে। সুতরাং মব কালচার থেকে ফিরে এসে আমাদের দায়িত্বশীল অবস্থান থেকে আমাদের কথা বলতে হবে, কাজ করতে হবে। সরকার এবং দেশকে সহযোগিতা করার জন্য কাজ করা উচিত। সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভায় মায়ের ভাষার সম্মান রাখার আহ্বান জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। দেশকে ভালোবাসাতে খালি বক্তৃতা না, দেশকে ভালোবাসতে নিজেদের পরিশোধিত করতে হবে, তাহলেই বাংলা ভাষা রক্ষা করা হবে। নিজের ভাষাকে ভালোবাসুন, নিজের সম্পদকে ভালোবাসুন, নিজের যা সেটাকে ভালোবাসুন, তাহলে দেখবেন যে দেশ ঘুরে দাঁড়িয়েছে। শনিবার কুমিল্লায় সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন কৃষি ও প্রাণী সম্পদ মন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন। বলেন, রমজানে সাধারণ মানুষের কষ্টের কথা বিবেচনা করেই এ উদ্যোগ নিয়েছে সরকার। টাঙ্গাইলে খাদ্য প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, রোজায় 10 লাখ মানুষকে খাদ্য সহায়তা দেয়া হবে। 10 লক্ষাধিক পরিবারকে আমরা এই খাবার বিতরণ করব, বিক্রি করব ন্যায্য মূল্যে। এতে করে কিন্তু বাজারও কিছুটা নিয়ন্ত্রণ থাকবে। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে বলেও জানান তারা। শর্মিলা কেয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি।
জুলাই সংস্কারকে বাদ দিয়ে গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্রকে ফিরিয়ে আনার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। শনিবার দুপুরে রাজধানীতে এক আলোচনা সভায় অভিযোগ করেন তিনি। এ সময় জনরায় মেনে নিয়ে গণভোট রায় বাস্তবায়নে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান দলের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। তারেক মোহাম্মদ সুজনের রিপোর্ট। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শনিবার দুপুরে রাজধানীর কাকরাইলের আইডিবি মাল্টিপারপাস হলে আলোচনা সভার আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ জামাত ইসলামী। ভাষা আন্দোলনের চেতনা, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার বিষয় তুলে ধরেন বক্তারা। দুঃখের বিষয় হলো সত্যিকার ইতিহাস আমরা কখনো পাই না। সরকার বদল হলে ইতিহাসও আমাদের দেশে বদল হয়ে যায়। সভায় দলের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ অভিযোগ করেন, জুলাই সংস্কারকে মাইনাস করে গণতন্ত্রের আড়ালে স্বৈরতন্ত্র ফিরিয়ে আনার ষড়যন্ত্র চলছে। জুলাই চেতনা, জুলাই সংস্কারকে মাইনাস করে গণতন্ত্র সুসংহত হবে না স্বৈরতন্ত্র আবার ফিরে আসবে? ওনারা গণতন্ত্র সুসংহত নয়, স্বৈরতন্ত্রকে ফিরিয়ে আনার ষড়যন্ত্রের বিপথে হাঁটছে। এ সময় জামাত ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন, দেশে স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠায় সরকার ও বিরোধী দলকে সমন্বয়ের ভিত্তিতে কাজ করতে হবে। প্রধানমন্ত্রীকে বলতে চাই যে দেশটাকে শুরুতেই গোলমালের মধ্যে না ফেলে আসুন আমরা জনগণের রায় মেনে নিয়ে দেশটাকে শান্তির একটা দেশে পরিণত করার জন্য এগিয়ে যায়। এদিকে বিকেলে রাজধানীর গ্রিন রোডে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন ঢাকা 12 আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন। পরে তিনি অভিযোগ করেন, 21-এর প্রথম প্রহরে প্রধানমন্ত্রীর পর নিয়ম অনুযায়ী বিরোধী দলীয় নেতার পুষ্পস্তবক অর্পণের কথা থাকলেও তা মানা হয়নি। প্রেসিডেন্ট সবার আগে অধিকার পাবে, এরপর প্রাইম মিনিস্টার, অলরাইট, এরপরে তো আমাদের বিরোধী দলের নেতা, সেটা তো মেনটেন করা হয়নি। যেহেতু হয় নাই, তারা প্রোটোকল ভাঙছেন। দায়িত্ব যারা অ্যারেঞ্জমেন্ট ছিলেন তাদের ব্যাখ্যা দেওয়ার দায়িত্ব তাদের। এদিন দুপুরে মানিকগঞ্জে বাবা মীর কাশেম আলীর কবর জিয়ারত করেন ঢাকা 14 আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান। যে দিনের পথে সময় কাটিয়ে গিয়েছিল। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্ককে অবৈধ ঘোষণা করেছে মার্কিন সুপ্রিম কোর্ট। বিষয়টি পুরো বিশ্বের কাছে সুখকর হলেও চিন্তার ভাঁজ বাংলাদেশের কপালে। যুক্তরাষ্ট্রের সঙ্গে করা নতুন বাণিজ্য চুক্তি থেকে বের হওয়া এখন বড় চ্যালেঞ্জ বলছেন অর্থনীতিবিদরা। চুক্তিটি এখনো কার্যকর না হয় দেশটির সঙ্গে আলোচনার সুযোগ কাজে লাগানোর পরামর্শ সংশ্লিষ্টদের। সাদিয়া লাবণীর প্রতিবেদন। খুব তড়িঘড়ি করে জাতীয় সংসদ নির্বাচনের মাত্র 3 দিন আগে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তি স্বাক্ষর হয়। ওই চুক্তিতে বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ণ হয়েছে বলে আলোচনা সমালোচনা হচ্ছে এখনো। 1% পাল্টা শুল্ক কমাতে চুক্তিতে অনেক কঠিন শর্ত মানতে হয়েছে বাংলাদেশকে। এবার সেই রেসিপ্রোকাল ট্যারিফ অবৈধ রায় দিয়ে তা বাতিল করেছে মার্কিন সুপ্রিম কোর্ট। ফলে বিভিন্ন দেশের উপর আরোপ করা মার্কিন প্রেসিডেন্টের পাল্টা শুল্ক এখন আর কার্যকর থাকছে না। প্রশ্ন উঠেছে, পাল্টা শুল্ক কমাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া বাংলাদেশের চুক্তির কি হবে? বিশেষজ্ঞরা বলছেন, চুক্তিটি যেহেতু এখনো কার্যকর হয়নি, সেক্ষেত্রে দেশটির সঙ্গে পুনরায় আলোচনার সুযোগ রয়েছে। ইউএস এর সাথে যে এগ্রিমেন্টটা সাইন হয়েছে অলরেডি, সেটি কিন্তু এখনো ইমপ্লিমেন্টেশনে যায়নি, এনফোর্সমেন্টে যায়নি। এটার সিস্টেমটা এরকম যে এটা প্রথমে রেটিফিকেশন হবে, রেটিফিকেশন হওয়ার 60 দিন পরে এটা এনফোর্সমেন্টে যাবে। তো বাংলাদেশ যেহেতু রেটিফিকেশন করে নাই এখনো বাংলাদেশের জন্য সুযোগ আছে, যেহেতু রেসিপ্রোকাল টেরিফ যেটা সেটা ইউএস সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছে। সুতরাং রেসিপ্রোকাল টেরিফের বিষয়টা এটার ভিতরে আছে। এই গ্রাউন্ডে অ্যাটলিস্ট আবার রিনেগোসিয়েশন করার একটা প্রচেষ্টা নিতে হবে। অর্থনীতিবিদরা বলছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি থেকে পুরোপুরি বের হয়ে যাওয়া উত্তম। অসময়ে চুক্তির দায় অন্তর্বর্তী সরকারকে নিতে হবে বলেও মনে করেন তিনি। আমরা চাইলে যদি খুব প্রয়োজন হয়, খুব সাহস করতে পারি, একেবারে বেরিয়ে যেতে পারি। এটা হলো আমাদের জন্য ভালো খবর যে উইদাউট টেকিং এনি রিস্ক ফর উচ্চ শুল্ক আরোপের ভয় ছাড়াই আমরা বেরিয়ে যেতে পারি। মূল দোষটা যায় ইন্টারিম গভর্নমেন্টের কাছে, কারণ তারাই এটা সাইন করেছে, তারাই এটা 3 দিন আগে, নির্বাচনের 3 দিন আগে সাইন করার মতো একটা খুব অবিবেচনা প্রসূত সিদ্ধান্ত নিয়েছে, এবং তারাই এই যে বিভিন্ন ক্লজ যেগুলো বাংলাদেশের
জাতীয় স্বার্থের ফেভারে একেবারেই নাই, সেগুলো মেনে নিয়ে সাইন করার সিদ্ধান্ত নিয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে করা এই চুক্তি বাতিল না হলে দেশটি থেকে আমদানি বাড়ানোর পাশাপাশি ই কমার্সে ট্যারিফ আরোপ না করা, মৎস্য রপ্তানিতে ভর্তুকি প্রত্যাহার, ওয়াশিংটনের চাহিদা অনুযায়ী ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস মেনে চলা এবং বিশ্ব বাণিজ্য সংস্থার রিফর্মে যুক্তরাষ্ট্রের দেয়া প্রস্তাবে সমর্থন দিতে হবে বাংলাদেশকে। অনেকগুলি বিষয় আছে যেটা বাংলাদেশকে চ্যালেঞ্জের মধ্যে ফেলবে। সাদিয়া লাবনী, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ সকাল। চাঁপাইনবাবগঞ্জে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে প্রচারণার সময় নিখোঁজ হন বিএনপি কর্মী আহাদ আলী কাজল। এ ঘটনায় আওয়ামী লীগ নেতা ওমর আলী ও তাঁতি লীগ নেতা নুরুল ইসলামকে আসামি করে গুমের মামলা করেন পরিবার। নিখোঁজের 18 দিন পর পদ্মা নদী থেকে কাজলের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের পরিবারের অভিযোগ, আসামিরা প্রকাশ্যে থাকলেও তাদের গ্রেফতার করছে না পুলিশ। সহকর্মী ফারুক আহমেদ চৌধুরীর প্রতিবেদন, জানাচ্ছেন শায়লা খান। চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গা সীমান্ত এলাকায় মাদক আর গরু চোরাচালানে সক্রিয় রয়েছে চোরাকারবারিরা। এখনও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীদের হাতে সিন্ডিকেটের নিয়ন্ত্রণ বলে অভিযোগ রয়েছে। চোরাচালান নিয়ে বিরোধ হয় বিএনপি কর্মী কাজলের সঙ্গে। গত 2 জানুয়ারি কাজলকে বাড়ি থেকে ডেকে আনে আওয়ামী লীগ নেতা ওমর আলীর লোকজন। এরপর থেকেই নিখোঁজ ছিলেন তিনি। নিখোঁজের 18 দিন পর পদ্মা নদীতে পাওয়া যায় কাজলের অর্ধগলিত মরদেহ। পরিবারের অভিযোগ, পরিকল্পিতভাবে হত্যা করে নদীতে ভাসিয়ে দেওয়া হয় মরদেহ। মামলা তুলে নিতেও আসামিরা নানা হুমকি দিচ্ছে তাদের। আমার ছেলেকে ফোন দিয়ে ডাইকে হাসান আর আলম তখনই বলেছে যে আমার ছেলেকে ডুবে নিয়ে আমার ছেলেকে হত্যা করেছে। আমরা মামলা করছি, এ মামলার কোনো ধরনের কোনো কার্যক্রম কি কোনো কাজ করতে দিচ্ছে না। হাসান আমাদের দরকার বাড়ি থেকে মানে হন্ডাই করে নিয়ে গেছে, হন্ডাই করে নিয়ে যায় ধরেন তো ওখানে খাওয়া দাওয়া করেছে কি করেছে না করে সেটা ওরাই ভালো জানে। ডুবে মরেনি সে, তাকে ষড়যন্ত্রভাবে হত্যা করা হয়েছে। উদ্ধার হওয়া মরদেহে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে বলছেন চিকিৎসক। প্রাথমিকভাবে এটুকু বলা যেতে পারে তাকে আঘাতপ্রাপ্ত হয়েছে, সে হচ্ছে মৃত্যুর আগেই তাকে আঘাত করা হয়েছে এবং তারপরে তাকে ডুবানো হয়েছে কি সে এখন জীবিত ছিল কিনা সেটা আমরা চূড়ান্ত রিপোর্টে আর কি। আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে দাবি করেছে পুলিশ। আমরা জানি যে আমরা একজনকে গ্রেফতার করেছিলাম, 6 জন জামিনে আছে, মামলাটা তদন্তাধীন আছে। আসামিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছে পরিবার ও এলাকাবাসী। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি। খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। মেহেরপুরে আশঙ্কাজনক হারে বাড়ছে সড়ক দুর্ঘটনা। বিআরটিএর তথ্য মতে গত 1 বছরে জেলাটিতে প্রাণ হারিয়েছে প্রায় 70 জন মানুষ, পঙ্গুত্ব বরণ করেছে আরও 2 শতাধিক মানুষ। মহাসড়কে দাপিয়ে বেড়ানো 3 হুইলার ও ইট বহনকারী ট্রলি এসব দুর্ঘটনার প্রধান কারণ। সড়ক দুর্ঘটনা রোধে মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধ চান স্থানীয়রা। সহকর্মী আক্তারুজ্জামানের রিপোর্ট, জানাচ্ছেন শামীম হোসেন। এই আহাজারি স্বামী সন্তান সহ স্বজন হারানোর আর্তনাদ। মেহেরপুরের আঁকাবাঁকা মসৃণ সড়ক এখন যেন এক মরণ ফাঁদ। প্রতিদিন কোথাও না কোথাও ঝরছে তাজা প্রাণ। বিআরটিএর সবশেষ পরিসংখ্যান বলছে গেল 12 মাসে জেলায় সড়ক দুর্ঘটনায় শিশু, কিশোর, নারী, পুরুষ ও বৃদ্ধ সহ প্রাণ হারিয়েছে কমপক্ষে 70 জন। পঙ্গুত্বের অভিশাপ বয়ে বেড়াচ্ছেন 200-রও বেশি মানুষ। কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করেই আঞ্চলিক মহাসড়ক ও বিভিন্ন সড়কে দাপিয়ে বেড়াচ্ছে শ্যালো ইঞ্জিন চালিত ট্রলি, অবৈধ নসিমন, করিমন, ভটভটি আর ব্যাটারি চালিত ইজি বাইক। দ্রুতগতির যানবাহনের সঙ্গে পাল্লা দিতে গিয়েই ঘটছে এসব দুর্ঘটনা। অবৈধ যানবাহন চলাফেরা করে, বেপরোয়াভাবে চলাফেরা করে, এইসব যানবাহনের সাথে সাধারণ মানুষের যে অ্যাক্সিডেন্ট গুলা হয়, খুব ভয়ানক অ্যাক্সিডেন্ট। মেহেরপুর জেলায় যে পরিমাণ অ্যাক্সিডেন্ট হচ্ছে এরকম সারা বাংলাদেশের ভেতরে কোথাও নাই। মহাসড়কে অবৈধ যানবাহন বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছে নাগরিক প্রতিনিধিরা। মেহেরপুর জেলায় বছরে 68 জন মারা গেছে এবং 500 পঙ্গু হয়ে পড়ে আছে, এটা বড়ই দুঃখজনক।
এবং সমাজের জন্য একটা বোঝা। এটা রোধ করার জন্য অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনীকে সচেতন হতে হবে এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। নিয়মিত চেকপোস্ট বসানো, সড়ক আইন মানতে সচেতনতা বাড়ানো সহ নানা পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। সড়কে শৃঙ্খলা ফেরাতে আমাদের মেহেরপুর ট্রাফিক পুলিশ নিয়মিত তাদের কার্যক্রম পরিচালনা করছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আমাদের ট্রাফিক পুলিশ মোতায়েন রয়েছে। আমরা নিয়মিত বিরোধীদের অভিযান করছি, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছি। সড়ক দুর্ঘটনা রোধে চালকদের পাশাপাশি যাত্রী সাধারণদেরও সচেতন হওয়া প্রয়োজন বলে মনে করেন বিশেষজ্ঞরা। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভার মুক্তিযুদ্ধ জাদুঘর ও সংরক্ষণশালার মুক্তিযুদ্ধ শব্দটি মুছে ফেলা হয়েছে। জাদুঘরের ভেতরে রাখা হয়েছে ডাস্টবিন। এতে ক্ষোভ জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধা ও এলাকাবাসী। তারা বলছেন এটি জাতির গৌরবময় ইতিহাস অসম্মান করার শামিল। দ্রুত নাম পুনর্বহাল ও জাদুঘর চালুর দাবি তাদের, আর দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পৌর কর্তৃপক্ষের। সহকর্মী রেজাউল করিম রেজার রিপোর্ট জানাচ্ছেন সীমান্ত বর্ধন। 2022 সালের 18 এপ্রিল জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভা ভবনের তৃতীয় তলায় উদ্বোধন করা হয় পাঁচবিবি মুক্তিযুদ্ধ জাদুঘর ও সংরক্ষণশালা। এখানে 1971 সালের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, বই, গ্রাম বাংলার ঐতিহ্য, মুক্তিযোদ্ধাদের তালিকা ও সরঞ্জাম সংরক্ষণ করা হয়। শিক্ষার্থীসহ নানা শ্রেণী পেশার মানুষ এ জাদুঘরে আসে বই পড়তে ও 71-এর ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানতে। সম্প্রতি জাদুঘরের ফলকে মুক্তিযুদ্ধ লেখাটি মুছে দিয়ে পাঁচবিবি জাদুঘর ও সংরক্ষণশালা করা হয়। আর অযত্ন অবহেলায় ভেতরে জমেছে ময়লার আস্তরণ, জমা রাখা হয়েছে ডাস্টবিন। এ ঘটনায় ক্ষুব্ধ মুক্তিযোদ্ধা সহ নানা শ্রেণী পেশার মানুষ। এই মুক্তিযুদ্ধকে ব্যঙ্গ করা দেখেছি মুক্তিযুদ্ধের নানান চক্রান্ত। তারই একটি ব্যাপার দেখেছি জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভার 3তলা অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘরে। এটা অত্যন্ত ন্যাক্কারজনক কাজ, ঘৃণিত কাজ। এটা কে সরালো, কে নাম কাটালো, এটা কার ইন্ধন হলো, এটা আমরা একটু জানতে চাই। বাংলাদেশ সরকার অবশ্যই এটা যেন সুষ্ঠু তদন্ত সাপেক্ষে একটি ব্যবস্থা গ্রহণ করে। স্বাধীনতার বিপক্ষ শক্তি এ কাজ করেছে বলে মনে করেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার। আমি বিস্ময় প্রকাশ করছি যে এই মুক্তিযুদ্ধ জাদুঘরের নাম ফলক পর্যন্ত এখানে তুলে দেওয়া হয়েছে। এটা একটি নিন্দনীয় অপরাধ। জাদুঘরে ডাস্টবিন রাখা ও মুক্তিযোদ্ধাদের নাম মুছে ফেলা ঠিক হয়নি জানিয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে পৌর কর্তৃপক্ষ। আমার দৃষ্টিকোণ থেকে আমি এটাকে খারাপ বলে আমি অভিহিত করতেছি। মুক্তিযোদ্ধা কথাটাও তুলে দেওয়া ভুলে আছে এবং এটাও সংযুক্ত করতে হলে আমরা 2-1 দিনের মধ্যে আবার সংযুক্ত করব। দীর্ঘদিন যাবৎ যেহেতু এটা ব্যবস্থাপনায় ছিল না, কিন্তু আমাকে নতুন করে কিছু কাজ করতে হবে আর কি। তো আমি সংশোধন এবং সুন্দরভাবে এটা নতুন করে করতে চাচ্ছি। এই ঘটনায় দোষীদের চিহ্নিত করে শাস্তির দাবি জানিয়েছে এলাকাবাসী। সীমান্ত বর্ধন, নিউজ ডেস্ক, দেশ টিভি। চট্টগ্রামের হৃদয়ে অবস্থিত হযরত শাহ আমানত রহমতুল্লাহি ওয়া আলাইহির মাজার। এটি শুধু একটি ধর্মীয় স্থান নয়, আধ্যাত্মিক শান্তি ও সম্প্রীতির প্রতীক। ঐতিহাসিক সূত্র মতে হযরত শাহ আমানত রহমতুল্লাহি ওয়া আলাইহি ছিলেন একজন প্রখ্যাত সুফি সাধক, যিনি এই অঞ্চলে ইসলাম প্রচার ও মানব সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। চট্টগ্রাম থেকে রুবেল হোসেনের ছবিতে AKM নাজিবের রিপোর্ট, জানাচ্ছেন শায়লা খান। চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লা এলাকায় অবস্থিত এই ঐতিহাসিক মাজারটি শুধু ধর্মীয় স্থান নয়, বরং নগরীর ঐতিহ্য ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। হযরত শাহ আমানত ছিলেন একজন প্রখ্যাত সুফি সাধক, যিনি এ অঞ্চলে ইসলাম প্রচার ও মানব কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। মাজার প্রাঙ্গণে ঢুকতেই চোখে পড়ে শান্ত পরিবেশ, ধূপের সুগন্ধ আর ভক্তদের দোয়া মোনাজাতের দৃশ্য। কেউ কোরআন তেলাওয়াত করছেন, কেউ বা নীরবে প্রার্থনায় মগ্ন। ধর্ম বর্ণ নির্বিশেষে এখানে সবাই আসেন আত্মিক প্রশান্তির খোঁজে। আমানত শাহ রহমতুল্লাহ মাজারে এসে নামাজটা পড়লাম এবং আল্লাহর কাছে কিছু ফরিয়াদ করলাম। যার যার মন থেকে সে আসে এবং দোয়া করে, নামাজ পড়ে। এখানে নামাজ পড়ে মনটা অনেক শান্তি লাগে, স্বস্তি লাগে। ওনার কাছে যে দোয়া
প্রার্থনা করে যে আশা নিয়ে আসে ওই আশাটা পূরণ হয়। স্থানীয় খাদেম জানান, এখানে প্রতিদিন বিপুল সংখ্যক মানুষের সমাগম ঘটে। কেউ রোগ মুক্তির আশায়, কেউ মানত পূরণের জন্য, আবার কেউ আত্মিক প্রশান্তির খোঁজে আসেন। আমরা কি বলবো, চট্টগ্রামের মানুষজনই তো জানে। চট্টগ্রামের মানুষজন আমানত শাহ হুজুরকে একজন অভিভাবক হিসাবে মানে। প্রায় 90 লাখ বিধর্মীকে মুসলমান করেছেন। ওই করাটা তো এমনি আসে নাই, উনার আল্লাহর প্রদত্ত নিয়ামতের দ্বারা কিছু কারামত দেখিয়েছে। অনেক দুনিয়া প্রেমিক তার সংস্পর্শে এসে দুনিয়ার মোহ ত্যাগ করে নেককার হয়ে গিয়েছিল। তার মজলিসে বিভিন্ন ধর্ম ও বর্ণের লোকও এসে আধ্যাত্মিক শান্তি লাভ করত। ওনার দরবারে যে কোনো কেউ আসলে উনি খাওয়াতেন। এই ধারাবাহিকতায় আমরাও বাবাজান কেবলার দরবারে এখানে ওই খাওয়া করতেছি। চট্টগ্রামের ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এই পবিত্র স্থান। সময়ের পরিক্রমায় বদলেছে নগরীর চেহারা, কিন্তু অটুট রয়েছে হযরত শাহ আমানতের আধ্যাত্মিক প্রভাব। হযরত শাহ আমানত 1793 খ্রিস্টাব্দের পরে ভারত থেকে চট্টগ্রামে আসেন। তার পূর্বপুরুষের নিবাস ছিল ইরাকে। তিনি বড় পীর হযরত আব্দুল কাদের জিলানীর বংশধর ছিলেন। চট্টগ্রামে দীর্ঘদিন অবস্থান করে ইসলাম ও মানবতার কল্যাণ করে 1187 হিজরির 31 জিলকদ তারিখে 125 বছর বয়সে ইন্তেকাল করেন। পরে তাকে লালদিঘির পূর্ব পারে খানকা শরীফে সমাহিত করা হয়। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল।